স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। এর পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। নিজ দেশের 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ইরান। এ ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই সাথে তেহরানের পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে নেওয়া হয়েছে সতর্কতা। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায় তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্তে বিশ্বের ইতিহাস বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ড থাকবে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। এর জেরে মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম CNN বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জবাবে এখন যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হবে বলে জানিয়েছেন। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার ঘটনায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তাও দেওয়া হয়েছে বলে জানায় দেশটি। সৌদি আরব বলছে, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলার পর আশেপাশের এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক দূষণ ঘটেনি। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মেক্সিকো, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। 2025-26 অর্থ বছরের বাজেট পাশ হবে আজ। এ নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক চলছে। সকাল 10টার দিকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। 2রা জুন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে 19 জুন পর্যন্ত নাগরিকদের নিকট থেকে মতামত গ্রহণ করা হয়। এরপর কিছু সংযোজন বিয়োজন করে বাজেটের খসড়া চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়।
সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এ বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রের মূলনীতি, নারীর প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো আলোচনা হবে আজ। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেবে। কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়েছি যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করতে, সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এ বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকে কি নিয়ে আলোচনা হবে আর কোন কোন দল বৈঠকে অংশ নিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। ফারা, আজকের যে আলোচ্য বিষয় সেটি যদি বলি তাহলে আগের কিছু অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে বা অল্প পরিসর আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আজকে জায়গা পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। এই বিষয়টি আজকের যে বৈঠক সেই বৈঠকের প্রথম এজেন্ডাটি হচ্ছে এরকম যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটি নিয়েই কিন্তু আলোচনা এখন পর্যন্ত চলছে। আর অন্যান্য কিছু বিষয় আছে, যেমন আগের যে কিছু বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়, নারী প্রতিনিধিত্ব করতে যে 100 নারী আসন সংসদে, সেই বিষয়টি অনেকটাই ঐকমত্যে পৌঁছতে পেরেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে একমতে পৌঁছতে পারেনি। তো এই বিষয়গুলো আজকের এজেন্ডাতে জায়গা পেয়েছে। আর একই সঙ্গে আপনি খবরেই প্রচার করছিলেন যে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন। তিনি বলার চেষ্টা করছেন যে আবারও বারবারই যে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতাটা আসলে একটু অনুরোধ করেছেন মোটা দাগে তিনি, এমনটা রয়েছে। একই সঙ্গে আগামীকাল এবং পরশু 2 দিন এই ঐকমত্য কমিশন মুলতবি ঘোষণা করা হয়েছে এবং পরের দিন থেকে আবার বৈঠকটি শুরু হবে। এর পিছনে কারণ হচ্ছে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এর আগে নিশ্চয়ই আপনি জানেন যে বিশদ আলোচনা হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে একটি দিনভর আলোচনা হয়েছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক দলগুলো তেমন নীতিগত পর্যায়েও কিন্তু ঐকমত্যে পৌঁছতে পারেনি। তো এরকম আরও কিছু বিষয় আছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও একটি আলোচনা হয়েছে, সেখানেও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এরকম কিছু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কারের অন্যতম কিছু অংশ বলা হচ্ছে ঐকমত্য কমিশন থেকে। সেই বিষয়গুলো কমিশন মনে করছে যে রাজনৈতিক দলগুলো যারা আছে, প্রতিনিধি যারা এখানে বৈঠকে অংশগ্রহণ করেন, তাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, দলগতভাবে একটি আলোচনার জায়গা নিশ্চয়ই প্রয়োজন আছে। এমনটা মনে করে কিন্তু 2 দিন মুলতবি ঘোষণা করে আগামী বুধবার থেকে ফের আবার বৈঠকে বসবে এবং সব মিলিয়ে যদি বলা যায় তাহলে একটি জায়গায় পৌঁছানো যাবে। কিছু বিষয়ে হয়তো এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি, যদিও সহসভাপতি ঐকমত্য কমিশনের তিনি বলার চেষ্টা করছেন, তবে এটাও ঠিক যে একটা পর্যায়ে তারা পৌঁছবে এবং জুলাইতেই, অর্থাৎ জুলাই সনদ প্রকাশ করা সম্ভব বলেও জাতীয় ঐকমত্য কমিশন মনে করে। আর সময় গড়াচ্ছে, মধ্যাহ্ন বিরতিতে নেতারা বের হবেন, তখন এই যে আজকের আলোচনা সেখানেও কিছু সামাপ আমরা পাবো, তখন আপনার মাধ্যমে আরও দর্শকদেরকে আমরা জানাতে পারবো। ফারা, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে। এমন নির্দেশনা পেলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের মিলন চত্বরের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনে পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ফজলে রাব্বি হল সহ 2টি হল ব্যবহার অনুপযোগী। ছাত্রী হলের অবস্থাও প্রায় একই রকম। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সংখ্যা তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এমন দাবির পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আর হলে অবস্থান করেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।
নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে। এমন নির্দেশনা পেলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা ছিল, শিক্ষার্থীদের অবস্থান জানাবেন আমাদের। যদি আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু 12টা পার হয়ে গেছে। শিক্ষার্থীদের যে গতকালকে কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছিল আজকে 12টার মধ্যে হল ছাড়ার, এখন পর্যন্ত আমরা এই ফজলে রাব্বি হলে আছি, কোনো শিক্ষার্থীকেই হল ছেড়ে যেতে দেখা যায়নি। এবং আমরা যে এখন পর্যন্ত এই ফজলে রাব্বি হলের 4 তলায় আছি, এই হলটার এই ফ্লোরটা একদমই ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার কারণে তারা 4 তলা থেকে নিচতলা বা 3য় তলাতে শিফট করছে। অনেক শিক্ষার্থী বলছেন যে এই ঝুঁকিপূর্ণর মধ্যেই তারা রয়েছেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হলের বিভিন্ন দেয়াল, যে ফ্লোরগুলো কিন্তু ভাঙা এবং যে সেগুলো কিন্তু ঝরে গেছে। এবং আপনি শিক্ষার্থীরা বলছেন যে অনেকটা ঝুঁকি নিয়েই তারা রয়েছেন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই আবাসন সহ 5 দফা দাবি জানিয়েছিলেন, যার ফলশ্রুতিতে গতকাল কলেজ কর্তৃপক্ষ এই হল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে শিক্ষার্থীরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেছেন। এখনো সেখানে তাদের সঙ্গে আলোচনা চলছে, সেই আলোচনা এখন শেষ হয়নি। সেই আলোচনার পরে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের মতো পড়াশোনা করে যদি এই আবাসন সমস্যা থাকতে হয়, একদিকে তাদের যেমন পড়াশোনার বিঘ্ন ঘটছে, অন্যদিকে কিন্তু তাদের সবসময় একটা আতঙ্কে থাকতে হচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা একটু বলতে যে 12টার মধ্যে যে হল ছাড়ার নির্দেশনা ছিল সেটা তো পার হয়ে গেছে। আপনারা কি হল ছাড়বেন বা আরো কোনো নির্দেশনা আসছে কিনা? না, আমরা আসলে হল ছাড়ছি না, কারণ হল ছাড়ার নির্দেশ আসলে আমরা 5 দফা দাবি জেনেছি প্রায় 1 মাস আগে। আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছিলাম যে স্যার আপনারা ব্যবস্থা করেন, কিন্তু সেটা কোন ধরনের ব্যবস্থা করা হয়নি যখন হল খালি ছিল। তাহলে কালকে কেন যখন আমরা আন্দোলন শুরু করলাম, তাহলে তখন আবার হল ছাড়ার নির্দেশটা আসলো। এর মানে সুস্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্যই হল খালি করার নির্দেশটা দিয়েছে। তো যেহেতু 4 তলা আমাদের জীবনে অনেক ঝুঁকি, আর আমাদের নিচতলায় যে রুমগুলো নিচের দিকে দেওয়া হয়েছে সেগুলো এখন খালি হয়নি। যখনই খালি হবে তখনই আমরা চলে যাব। তবে আমরা হল ছাড়ছি না, কারণ হল ছাড়লেই আমরা যেটা মনে করি গত 1 মাস কিন্তু আমরা বসেই ছিলাম, বাড়িতে বসে আমাদের পড়ালেখা সব পুরোটাই অফ ছিল, কিন্তু কোনো ধরনের কাজ অগ্রগতি হয়নি। জি, এখন আপনি দেখতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না, 12টা পার হওয়ার পর্যন্ত তারা হল অবস্থান করছেন। এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।